নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। আমি নিবেদিতা দি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট, যেটা সেন্ট্রাল টেট বা সি টেট, এর একই ধাঁচে এই সিলেবাসটা তৈরি। এখানে শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 2.9, সামাজিক সংগঠন রূপে লিঙ্গ, জেন্ডার অ্যাজ সোশ্যাল কনস্ট্রাক্ট, এর এমসিকিউ গুলো বা বিকল্প ভিত্তিক যে প্রশ্ন উত্তর সেই সম্পর্কে। প্রথমেই আসি সিলেবাস বা পাঠ্যক্রম সম্পর্কে। দেখো, চাইল্ড সাইকোলজির সিলেবাসে আমরা প্রথমেই পাই শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, দুই হচ্ছে শিশুর বিকাশ এবং ধারণা ও নীতিসমূহ, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণের প্রক্রিয়া, পিয়াজে, কোহেলবার্গ, ভাইগটস্কি, শিশুকেন্দ্রিক শিক্ষা ও প্রগতিবাদী শিক্ষা, বুদ্ধি ও বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, ভাষা ও চিন্তন, সামাজিক সংগঠন হিসেবে লিঙ্গ, যেটার এমসিকিউ গুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ব্যক্তিগত পার্থক্য, শিখনের জন্য অ্যাসেসমেন্ট ও শিখনের অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বঞ্চিত অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা, ব্যতিক্রমী শিশু ও শিখন অক্ষমতাযুক্ত শিশু, প্রতিভাবান সৃজনশীল বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী, শিখন ও শিক্ষাবিজ্ঞান, যেখানে শিখনের বিভিন্ন তত্ত্বগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, পাঠদান ও শিখনের মৌলিক প্রক্রিয়া। এই পর্যন্ত আমাদের আলোচনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার ভিত্তিক। এরপর আমরা আলোচনাতে যেটা আসবো সেটা হচ্ছে সমস্যা সমাধান, বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান ও শিশু, শিশু শিক্ষার বিকল্প ব্যবস্থা, জ্ঞান ও প্রক্ষোভ, প্রেষণা ও শিখন, এবং শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। এই শেষে যে চারটে চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে বেশ কিছুটা আলোচনা কিন্তু আমরা অলরেডি আগের চ্যাপ্টারের সঙ্গে করে ফেলেছি। তাহলে আমাদের সিলেবাস প্রায় শেষের মুখে। আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনাতে আমাদের এই প্রথমের এতগুলো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে আসবো সমস্যা সমাধান, বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান ও শিশু। তাহলে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা আর অল্পই বাকি আছে, আমরা দেখেই বুঝতে পারছি। আর এমসিকিউ গুলো আমাদের অলরেডি ভাষা ও চিন্তন পর্যন্ত হয়ে গেছে। সামাজিক সংগঠন হিসেবে লিঙ্গ, জেন্ডার অ্যাজ সোশ্যাল কনস্ট্রাক্ট, এর সম্পর্কিত এমসিকিউ গুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তাহলে আশা করি সিলেবাসটা সম্পর্কে একটা টোটাল কনসেপশন তোমাদের হলো। তোমরা যদি চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে শিশু মনস্তত্ত্ব চাইল্ড সাইকোলজি বলে একটা প্লেলিস্ট করা আছে। দেখবে সেখানে সিটেট বলো, আপার প্রাইমারি টেট বলো বা প্রাইমারি টেট বলো, এই যে সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো সেখানে, এবং টপিক ভিত্তিক যে আলোচনা, সবই পর পর কিন্তু তোমরা সেখানে ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে একবার চেক করে দেখো। এরপর আমরা আসি কোয়েশ্চেন আনসার আলোচনাতে। প্রথমেই 1 নম্বর কোয়েশ্চেন, লিঙ্গ বা জেন্ডার হলো। অপশনগুলো দেখো কি কি দেওয়া আছে। অপশন এ নম্বর অপশন বলেছে শারীরবৃত্তীয় সংগঠক বা ফিজিওলজিক্যাল কনস্ট্রাক্ট, বি হলো সহজাত গুণমান বা ইননেট কোয়ালিটি, সি হলো সামাজিক সংগঠক বা সোশ্যাল কনস্ট্রাক্ট, এবং ডি হলো জৈবিক সত্তা বা বায়োলজিক্যাল এন্টিটি। বলো লিঙ্গ হলো কোন অপশনটা কারেক্ট হবে। দেখো, এখানে জেন্ডার বা লিঙ্গ এবং সেক্স, এই দুটো কথার মধ্যে পার্থক্য রয়েছে। এখানে জেন্ডার বলতে কি বোঝায়? সাধারণভাবে বলা হয় যে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে যদি পুরুষ বা নারীকে বোঝাতে হয়, বা সমাজের চোখে যে পুরুষ বা নারী এটা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি জেন্ডার। অর্থাৎ এখানে আমরা জেন্ডারকে বলতে পারি সোশ্যাল কনস্ট্রাক্ট বা সামাজিক সংগঠন। কিন্তু সেক্স ব্যাপারটা কি? জৈবিক অর্থে বা গঠনগতভাবে যদি পুরুষ বা নারীকে বোঝাতে হয়, তাহলে সেখানে সেক্স কথাটা ব্যবহার করা হয়। তাই সেক্সকে বলা হয় বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। তাহলে এখানে আনসার কি হবে দেখো, যে লিঙ্গ হলো সামাজিক সংগঠক বা সোশ্যাল কনস্ট্রাক্ট, অর্থাৎ এখানে সি অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে আসি। যৌনতা পুরুষ বা মহিলা হওয়ার জৈবিক বৈশিষ্ট্যগুলো বোঝায়, যদিও লিঙ্গ উল্লেখ করে। দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে। এ বলা হচ্ছে পুরুষ বা মহিলা হওয়ার শারীরবৃত্তীয়ভাবে নির্মিত বৈশিষ্ট্যগুলো, বি হচ্ছে পুরুষ বা মহিলা হওয়ার সামাজিকভাবে নির্মিত বৈশিষ্ট্যগুলো, সি হলো পুরুষ বা মহিলা হওয়ার জৈবিকভাবে নির্মিত বৈশিষ্ট্যগুলো, এবং ডি হচ্ছে ডাক্তারি পরিভাষায় পুরুষ বা মহিলা হওয়ার নির্মিত বৈশিষ্ট্যগুলো। বলো কোনটা কারেক্ট হবে। দেখো, যৌনতা পুরুষ বা মহিলা হওয়ার জৈবিক বৈশিষ্ট্যগুলো বোঝায়, যেটাকে আমরা সেক্স বললাম, তাই তো? কিন্তু লিঙ্গ বা জেন্ডার এটা কি উল্লেখ করে? এটা উল্লেখ করে পুরুষ বা মহিলা হওয়ার সামাজিকভাবে নির্মিত বৈশিষ্ট্যগুলো। তাই জেন্ডারকে বলা হয় কি সোশ্যাল কনস্ট্রাক্ট। যৌনতা হচ্ছে সেক্স, যেটা হচ্ছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, এবং লিঙ্গ হচ্ছে জেন্ডার, যেটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট। এটা পুরুষ বা মহিলা হওয়ার সামাজিকভাবে নির্মিত বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। অর্থাৎ 2 এর বি অপশন কারেক্ট।
কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে আসি। ছেলেরা তাদের পরিবারের কাছ থেকে শেখে কিভাবে একজন ভালো ছেলে, ভাই বা বাবা হওয়া যায়। এই শিখন ঘটে নিম্নলিখিত কোন প্রক্রিয়ার ফলে? অপশন দেখো। এ অপশন বলছে পরিপক্কতা বা ম্যাচুরিটি, বি হলো অভিযোজন যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটি, সি হলো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, আর পরিবর্তন বা চেঞ্জ, এটা হচ্ছে ডি নম্বর অপশন। বলো কোনটা কারেক্ট হবে? ছেলেরা তাদের পরিবারের কাছ থেকে শেখে যে কিভাবে একজন ছেলে, ভালো ভাই বা ভালো বাবা হওয়া যায়। এটার প্রক্রিয়াটার নাম কি? এটার প্রক্রিয়াটার নাম হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের ফলেই কিন্তু আমরা বিভিন্ন জিনিস শিখি, যার মধ্যে এটাও শেখা যায়। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 4। দেখো, একটি বড় ছেলের কাছে চড় খেয়ে একটা ছোট ছেলে যখন কাঁদতে শুরু করলো, তখন বড় ছেলেটা বলল, মেয়েদের মতো কাঁদিস না। এই মন্তব্যের কারণ, অপশনগুলো দেখো। এ অপশন বলছে তার প্রাথমিক সামাজিকীকরণ, বি বলছে তার বিদ্যালয়ের সামাজিকীকরণ, সি হচ্ছে সে মনে করে একমাত্র মেয়েদেরই কান্নাকাটি করা উচিত, আর ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তাহলে আমরা দেখি যে সমাজে এই ব্যাপারটা থাকে, ছেলেরা সবসময় নিজেদের সুপিরিয়র ভাবে, আর মেয়েদের যেন কিছু বৈশিষ্ট্য ধরেই নেওয়া হয় যে মেয়েরাই কাঁদে, ছেলেদের কাঁদাটা ঠিক শোভা পায় না। তাহলে দেখো এখানে এই যে মন্তব্য, এই মন্তব্যের কারণ কি হতে পারে? আনসার, প্রাথমিক সামাজিকীকরণ। সেখানে কিন্তু এই ব্যাপারগুলো আসে না, সে তো সমাজের সঙ্গে তখন পরিচয় ঘটে তার। বিদ্যালয়ের সামাজিকীকরণের মধ্যে এই যে লিঙ্গগত পার্থক্য, এটাকে কখনোই প্রমোট করা হয় না। তাহলে এক্ষেত্রে ব্যাপারটা কি ঘটছে যে পরিবার, সমাজ, এখান থেকে এক ধরনের মানসিকতা গড়ে ওঠে যেখানে তারা বুঝতে পারে যে মেয়েদের এই বৈশিষ্ট্য, মেয়েরা এইভাবে চলবে, তারা এরকম হবে, এই জিনিস করতে পারবে, আর ছেলেরা এই রকম ভাবে চলবে। তাহলে একটা পার্থক্য অটোমেটিক তৈরি হয়, তাই তো? তাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ মতবাদ। তাহলে এখানে কারণটা হচ্ছে যে সে মনে করে একমাত্র মেয়েদেরই কান্নাকাটি করা উচিত। কেন? জেন্ডার স্টিরিওটাইপ মতবাদ থেকে এই ব্যাপারটা তার মধ্যে ঢোকে। জেন্ডার স্টিরিওটাইপ মতবাদ, এটাকে আমরা বাংলায় বলতে পারি যে লিঙ্গভিত্তিক পক্ষপাত, সংস্কার বা ধারণা। এই ধারণার ভিত্তিতেই তার এটা মনে হয় যে একমাত্র মেয়েদেরই কান্নাকাটি করা উচিত। তাহলে সি অপশন কারেক্ট হবে, উপরের কোনোটিই নয়, এটা কিন্তু হবে না। পরের কোশ্চেনে চলে আসি, দেখো কোশ্চেন নাম্বার 5। নারী ও পুরুষরা বিভিন্ন সামাজিক ভূমিকা পালনের জন্য ভিন্নভাবে আচরণ করে। কোন ধরনের সামাজিকীকরণ এটা ব্যাখ্যা করে? অপশন দেখো। এ নম্বর অপশন বলছে প্রত্যাশিত সামাজিকীকরণ, বি হচ্ছে দলগত সামাজিকীকরণ, সি হলো পুনঃসামাজিকীকরণ, ডি হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ। কোনটা আনসার হবে বলো? নারী এবং পুরুষরা বিভিন্ন সামাজিক ভূমিকা পালনের জন্য ভিন্ন ভিন্ন রকম আচরণ করে। তাহলে এই যে আচরণটা, এটা কে ঠিক করে? সমাজই ঠিক করে। তাই এই যে এবং সমাজের ঠিক করা এই আচরণটাকে করাটাকেই বলা হয় জেন্ডার রোল, তাই তো? তাহলে এক্ষেত্রে আনসার কি হবে দেখো, যে এই যে নারী ও পুরুষদের যে ভিন্ন ভিন্ন রকম আচরণ, এটা কোন ধরনের সামাজিকীকরণ? না, এটাকে বলা হয় লিঙ্গ সামাজিকীকরণ, জেন্ডার সোশ্যালাইজেশন। বোঝা গেল নিশ্চয়ই? পরের কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 6। লিঙ্গ সম্পর্কিত নিয়ম প্রায়শই সমাজ দ্বারা নির্মিত হয়। অপশন দেখো। কেন? এ বলছে ঐতিহ্য রক্ষার জন্য, বি হলো বিভ্রান্তি প্রতিরোধ করার জন্য, সি হলো সমাজের চাহিদা মেটানোর জন্য, এবং ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। কোন আনসারটা কারেক্ট হবে বলো? লিঙ্গ সম্পর্কিত নিয়ম, যে মেয়েরা এইভাবে চলবে, এইভাবে থাকবে, ছেলেরা এইভাবে চলবে, তাহলে এটা সমাজ দ্বারাই তো নির্মিত হয়েছে, তার জন্যই কি লিঙ্গ বা জেন্ডারকে বলা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট, তাই তো? তাহলে এই সমাজ দ্বারা নির্মিত হয় কেন? সমাজের চাহিদা মেটানোর জন্য, তাই তো? সমাজের যে চাহিদা সেটা মেটানোর জন্যই নিয়ম করেছে সমাজ যে নারীদের এইভাবে চলা উচিত, পুরুষদের এইভাবে চলা উচিত। তাই লিঙ্গ বা জেন্ডার কথাটা এসছে জেন্ডার রোল থেকে, তাই তো? সমাজের দ্বারা তৈরি করা নিয়ম কানুন। পরের কোয়েশ্চেনে আসি। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, 7 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? লিঙ্গভিত্তিক ভূমিকা পরিচয় বা জেন্ডার রোল আইডেন্টিটি হলো একজন ব্যক্তির ড্যাশ চিত্র। অপশন দেখো। এ নম্বর অপশন হচ্ছে লক্ষ্য নির্দেশিত বা সামাজিক আবেগযুক্ত চিত্র, বি হলো সাংস্কৃতিক বা পুরাতন ধারণাযুক্ত চিত্র, সি হলো পুরুষতান্ত্রিক বা মেয়েলি চিত্র, আর ডি হচ্ছে উপরের সবগুলি। তাহলে এই যে লিঙ্গভিত্তিক ভূমিকা পরিচয়, জেন্ডার রোল আইডেন্টিটি, মানে কি? যে সমাজের দ্বারা নির্দেশিত যে ভূমিকা সেটা পালন করা, সেটাকেই বলা হয় লিঙ্গভিত্তিক ভূমিকা। এটা একজন ব্যক্তির পুরুষতান্ত্রিক বা মেয়েলি চিত্র, অর্থাৎ এক্ষেত্রে সি অপশন কারেক্ট। কেন বলতো? যে
লিঙ্গভিত্তিক ভূমিকা মানে হচ্ছে যে সেখানে তার নিজের ভূমিকা সে পালন করছে, তাই তো? জেন্ডার রোল ব্যাপারটা আমরা কি বলতে পারি? লিঙ্গভিত্তিক ভূমিকা বা জেন্ডার রোল কাকে বলে দেখো, পুরুষ বা নারীর ভূমিকা মূলত নির্ধারিত হয় কার দ্বারা? সমাজের দ্বারা। তাই এই জেন্ডারকে বলা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট। লিঙ্গ ভেদে কাজ করা, কথা বলা, পোশাক পরিচ্ছদ পরা, ব্যবহার করা ইত্যাদি সম্পর্কিত সমাজ নির্ধারিত যে প্রত্যাশা, মনে করা হয় যে মেয়েরা হওয়ার পর শাড়ি পরবে, তাই তো? ছেলেরা শার্ট প্যান্ট পরবে। তাহলে একটা পার্থক্য কিন্তু রয়েছে। কাজ করা, কথা বলা, প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই একটা পার্থক্য রয়েছে। এই যে সমাজ নির্ধারিত যে প্রত্যাশা সেটাকে মেনে চলাকেই বলা হচ্ছে জেন্ডার রোল। তাহলে এই যে জেন্ডার রোল সেটা একজন ব্যক্তির কিরকম চিত্র? পুরুষতান্ত্রিক বা মেয়েলি চিত্র? এই ব্যাপারটাকেই প্রকাশ করে জেন্ডার রোল। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 8। লিঙ্গভেদে সমাজে পৃথক ভূমিকা নির্দেশ করে। অপশন দেখো, পুরুষ ও মহিলাদের মধ্যে ভেদাভেদ, এ নম্বর অপশন। বি হচ্ছে মেয়েদের প্রতি সমাজের পক্ষপাতিত্ব। সি হচ্ছে লিঙ্গ একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য। আর ডি হলো উপরের কোনোটিই নয়। বলো কোনটা ঠিক? লিঙ্গভেদে সমাজে পৃথক ভূমিকা এটা কি নির্দেশ করে? যে মেয়েদের কথা বলা, কাজ, আচার আচরণ, তার ড্রেস সবই আলাদা পুরুষদের থেকে। তাহলে এই যে পৃথক ভূমিকা এটা কি নির্দেশ করে? ভেদাভেদ নির্দেশ করে। পুরুষ ও মহিলাদের মধ্যে ভেদাভেদকে নির্দেশ করে এই লিঙ্গভেদের সমাজে পৃথক ভূমিকা। তাহলে এই অপশন হচ্ছে কারেক্ট। এখানে দেখো, জেন্ডার ডিসক্রিমিনেশন ব্যাপারটা কি? লিঙ্গগত বৈষম্য যখন এই যে পুরুষ ও মহিলাদের মধ্যে যে ভেদাভেদ সেটা যখন খুব বড় করে দেখা হয় বা বিচার করা হয় তখন তাকেই বলা হয় জেন্ডার ডিসক্রিমিনেশন। তাহলে জেন্ডার ডিফারেন্স বা পুরুষ ও মহিলাদের মধ্যে যে ভেদাভেদ, লিঙ্গগত ভেদাভেদ সেটা যখন অনেক বড় করে দেখা হয় বা বিচার করা হয় তখন তাকেই বলা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে আসি। শিক্ষকের প্রত্যাশা। অপশন দেখো, এ নম্বর অপশন বলছে যে ছাত্রীরা ছাত্রদের থেকে একাডেমিতে ভালো করবে। বি হচ্ছে ছাত্রীদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট। সি হলো ছাত্রীদের একাডেমিকের সাফল্যের জন্য বেশি। ডি হলো ছাত্রীদের একাডেমিক সাফল্যের জন্য কম। কোনটা হবে আনসার বল? সাধারণভাবে শিক্ষকের প্রত্যাশা থাকে যে ছেলেরা ভালো রেজাল্ট করবে মেয়েদের থেকে, তাই তো? তাহলে ছাত্রীরা ছাত্রদের থেকে একাডেমিকে ভালো করবে এটা নিশ্চয়ই নয়। ছাত্রীদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট, বিরুদ্ধাচারণও ঠিক তারা করেন না, তারা ভাবেন যে ছাত্ররা ভালো করবে, এটা একটা জেনারেল কনসেপশন। ছাত্রীদের একাডেমিক সাফল্যের জন্য বেশি, না, তাহলে আনসার হবে ছাত্রীদের একাডেমিক সাফল্যের জন্য কম। শিক্ষকের প্রত্যাশা কিন্তু ছাত্রীদের জন্য কম থাকে সাধারণভাবে। পরের কোশ্চেনে চলে আসি। ড্যাশ শিক্ষককে বিভ্রান্ত করতে পারে। অপশন দেখো, শান্ত ও পড়ুয়া ছাত্র, এ নম্বর অপশনে বলা হচ্ছে। শৃঙ্খলাবিহীন ছাত্রী, বি নম্বর অপশন। সিতে বলেছে এ এবং বি উভয়ই। আর ডি হচ্ছে এ এবং বি কোনোটিই নয়। কোনটা হবে আনসার বলো? দেখো, শিক্ষককে বিভ্রান্ত করতে পারে কি? শিক্ষকের যে ধারণা তার বিপরীত কোনো ঘটনা প্রত্যক্ষ করলে। তাহলে শান্ত ও পড়ুয়া ছাত্র, ছাত্ররা সাধারণত দুর্দান্ত হয়, তাহলে শান্ত ও পড়ুয়া ছাত্র এটা ঠিক বিপরীত ধর্মী আচরণ একজন ছাত্রের, তাহলে এটা শিক্ষককে বিভ্রান্ত করতে পারে। আবার শৃঙ্খলাবিহীন ছাত্রী, ছাত্রীরা জেনারেলি শৃঙ্খলা পরায়ণ হয়, তাই তো? শান্ত হয়, নম্র হয়, ভদ্র হয়। তাহলে সেক্ষেত্রে শৃঙ্খলাবিহীন ছাত্রী এটাও ছাত্রীদের যে সাধারণ আচরণ তার বিপরীত, তাহলে এটাও শিক্ষককে বিভ্রান্ত করতে পারে। তাহলে আনসার হবে সি, এ এবং বি উভয়ই শিক্ষককে বিভ্রান্ত করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে আসি। দেখো, লিঙ্গ বৈষম্য একটা সমস্যা। অপশন কি আছে? কিরকম সমস্যা? এ হচ্ছে জৈবিক সমস্যা, বি হলো সামাজিক সমস্যা, সি হলো আর্থিক সমস্যা, ডি হলো সাংস্কৃতিক সমস্যা। কোনটা হবে? লিঙ্গ বৈষম্য একটা সামাজিক সমস্যা, কারণ সমাজে কিন্তু এই জেন্ডার বা লিঙ্গ বৈষম্য এটা তৈরি করে, তাই তো? পরে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 12। নিম্নলিখিত কোন বক্তব্যটি লিঙ্গভিত্তিক পক্ষপাত বা সংস্কার বা ধারণাকে ব্যাখ্যা করে? এটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ। জেন্ডার স্টিরিওটাইপ ব্যাপারটা কি দেখো, যে সাধারণভাবে ধরেই নেওয়া হয় যে আহ, এটা সবসময় হয়তো সঠিক হয় না। কিন্তু সবার ধারণার পরিপ্রেক্ষিতে বা মতামতের পরিপ্রেক্ষিতে ধরেই নেওয়া হয় একটা বিশেষ ব্যক্তি বা একটা দল তার প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করা হয়। অর্থাৎ যে অন্যায়ভাবে একটা বস্তু বা কোনো একজন ব্যক্তির প্রতি পক্ষপাত প্রদর্শন হতে পারে। অথবা কোনো প্রমাণ ছাড়াই কোনো একটা আগের ধারণা বা সংস্কার তার উপর ভিত্তি করে কোনো একটা দলকে নিম্নতর বা কোনো একটা দলকে উচ্চতর আখ্যা দেওয়া হলো। তাহলে এই যে মনোভাবটা এটাকেই বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ মতবাদ বা মনোভাব। এখানে অপশন দেখো, এ বলছে যে পুরুষ ও মহিলা উভয়ই শিক্ষাগত পেশায় সমভাবে দক্ষ।
বলছে কোন বক্তব্যটা লিঙ্গভিত্তিক পক্ষপাত বা সংস্কার বা ধারণা যে জেন্ডার স্টিরিওটাইপ যে মতবাদ তাকে ব্যাখ্যা করে কোন বক্তব্যটা? এ হচ্ছে পুরুষ ও মহিলা উভয়ই শিক্ষাগত পেশায় সমভাবে দক্ষ। পুরুষদের মতো মহিলারাও সমভাবে দক্ষ। মহিলারা ভালো আচরণ সম্পন্ন, নম্র এবং আবেগপূর্ণ হয়। আর ডি হলো মহিলারা কর্মক্ষেত্র ও পরিবার দুটোকেই সুদক্ষভাবে পরিচালিত করতে পারে। তাহলে জেন্ডার স্টিরিওটাইপ মতবাদ মানেই হচ্ছে যে মেয়েরা বাড়ির কাজ করবে, বাড়িতে থাকবে, ভালো হবে, নম্র হবে, ভদ্র হবে, তাই তো? সবার কথা মেনে চলবে, মাথা নিচু করে থাকবে। এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ মতবাদ। তাহলে এখানে কোন আনসারটা কারেক্ট হবে বলো? এখানে দেখো, মহিলারা ভালো আচরণ সম্পন্ন, নম্র এবং আবেগপূর্ণ হয়। এটাই হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ এই মতবাদকে, এই যে বক্তব্যটা, এটা ব্যাখ্যা করে। বাকিগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুরুষদের সমভাবে বা পুরুষদের ইকুয়াল অপরচুনিটি কিন্তু দেওয়া হয়েছে। দেখো, পুরুষ এবং মহিলা উভয়ই শিক্ষাগত পেশায় সমভাবে দক্ষ। তাহলে এটা কিন্তু স্টিরিওটাইপ মতবাদের মধ্যে ঢুকছে না। পুরুষদের মতো মহিলারাও সমভাবে দক্ষ। তাহলে এখানে জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে। মহিলারা কর্মক্ষেত্র এবং পরিবার দুটোকেই সুদক্ষ হয়ে পরিচালিত করতে পারে। তাহলে এগুলো জেন্ডার স্টিরিওটাইপ মতবাদের মধ্যে পড়ে না। তাহলে আনসার কোনটা হচ্ছে? সি হলো কারেক্ট আনসার। পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 13, কো এডুকেশন স্কুল। অপশন দেখো কি কি বলা আছে। এ বলছে লিঙ্গভিত্তিক পক্ষপাত বা জেন্ডার বায়াসকে বাড়ায়। জেন্ডার বায়াস ব্যাপারটা কি? এই যে জেন্ডার স্টিরিওটাইপ ব্যাপারটা আমরা দেখলাম, তাকেই দুভাগে ভাগ করা হয়, জেন্ডার বায়াস অ্যান্ড জেন্ডার প্রিজুডিস। জেন্ডার বায়াস তাকে বলছে যে অন্যায়ভাবে যদি কোনো একটা বস্তু বা ব্যক্তি বা দলের প্রতি যদি পক্ষপাত প্রদর্শন করা হয়, অন্যায়ভাবে দুটোকে সমান না করে একটার প্রতি আমরা পক্ষপাত দেখাচ্ছি, সেটাকেই বলা হয় জেন্ডার বায়াস, লিঙ্গভিত্তিক পক্ষপাত। আর জেন্ডার প্রেজুডিস কি? যে কোনো প্রমাণ দরকার নেই। শুধুমাত্র পূর্বধারণা বা পুরনো যে সংস্কার তার ভিত্তিতে আমরা একটা দলকে উচ্চতর বলে নিচ্ছি। যে ছেলেরা তারা সবসময় সুপিরিয়র, মেয়েরা তারা সবসময় ইনফিরিয়র। এটাকে বলা হয় জেন্ডার প্রেজুডিস। তাহলে এখানে বলছে কো এডুকেশন স্কুল। এটা কি করে? দেখো ভালো করে কোয়েশ্চেন অপশনগুলো দেখো। লিঙ্গভিত্তিক পক্ষপাত বা জেন্ডার বায়াসকে বাড়ায়, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার অনুকরণ, লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটির প্রচার করে, আর উপরের কোনোটিই নয়। কোনটা আনসার হবে বলো? দেখো, কো এডুকেশন স্কুল, সেখানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে পড়ছে, তাহলে এটা নিশ্চয়ই লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটির প্রচার করে। পরের প্রশ্নে চলে আসি। দেখো, রাজ্য স্তরের একক সঙ্গীত প্রতিযোগিতার জন্য একটা স্কুল ছাত্রীদের গুরুত্ব দেয়। তাহলে সঙ্গীত বা গান যেখানে আছে সেখানেই ছাত্রী। এটা প্রতিফলিত করে কি? প্রতিফলিত করে অপশন দেখো। এ বলছে লিঙ্গ পক্ষপাতিত্ব বা জেন্ডার বায়াসকে প্রতিফলিত করে। বি হচ্ছে বৈশ্বিক প্রবণতা বা গ্লোবাল ট্রেন্ডসকে প্রতিফলিত করে। সি হলো উপযোগিতাবাদ পদ্ধতি বা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচকে প্রতিফলিত করে। আর ডি হলো প্রোগ্রাম চিন্তা ভাবনা বা প্রোগ্রাম থিঙ্কিংকে প্রতিফলিত করে। তাহলে যেখানে গানের কম্পিটিশন, সেখানে সঙ্গীত প্রতিযোগিতা, সেখানে কিন্তু ছাত্রীদের নেওয়া হচ্ছে। তাহলে এটা কি, কাকে প্রতিফলিত করে? আনসার কি হবে? এটা কিন্তু লিঙ্গ পক্ষপাতিত্ব বা জেন্ডার বায়াসকে প্রতিফলিত করে। যে যেখানে সঙ্গীত, সেখানে মেয়েরাই থাকবে, সেখানে ছেলেরা যাবে না। পরের কোয়েশ্চেনে চলে আসি। 15 নম্বর কোয়েশ্চেন, বিদ্যালয়ের ছাত্রীরা। অপশন দেখো। এ নম্বর অপশন বলছে গণিতে পারদর্শী কিন্তু যুক্তি দেওয়ার সময় অসুবিধার সম্মুখীন হয়। বি বলছে সমবয়সী ছেলেদের মতনই গণিতে পারদর্শী হয়। সি হলো স্থানিক ধারণা বা স্প্যাশিয়াল কনসেপ্ট এর ক্ষেত্রে সমবয়সী ছেলেদের তুলনায় দক্ষতা কম হয়। আর ডি বলছে ভাষাগত ও সাংগীতিক দক্ষতা, ভাষাগত দক্ষতা মানে লিঙ্গুইস্টিক এবিলিটিস, এবং সঙ্গীতে দক্ষতা হচ্ছে মিউজিক্যাল এবিলিটিস, দ্রুত আয়ত্ত করে। তাহলে এক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট হবে বলো? আমরা জানি যে ছাত্রীরা কিন্তু ছাত্রী বলে কোনো বিষয় পিছিয়ে নেই, প্রত্যেকটা বিষয় তারা এগিয়ে আসছে। তাহলে দেখা যায় ছাত্রীরা কিন্তু সমবয়সী ছেলেদের মতনই গণিতে পারদর্শী হয়। বাকি সবগুলো কিন্তু যে জেন্ডার স্টিরিওটাইপ মতবাদের যে প্রকাশ, তাই তো? তাহলে বিদ্যালয়ের ছাত্রীরা কি হয়, সমবয়সী ছেলেদের মতনই গণিতে পারদর্শী হয়। মেয়ে মানে যে তারা গণিতে পারদর্শী হবে না বা অঙ্কে সবসময় পিছিয়ে থাকবে, তা কিন্তু কখনোই নয়। তাহলে বি নম্বর অপশন হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেনে চলে আসছি। একজন শিক্ষক স্বাভাবিকভাবেই বিবেচনা করেন যে ছাত্ররা সাধারণভাবেই ছাত্রীদের থেকে বেশি পারদর্শী হয়। ছাত্ররা বেশি পারদর্শী ছাত্রীদের চেয়ে। এটা ড্যাশ মানসিকতার প্রতিফলন। তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে। এ হচ্ছে লিঙ্গ পক্ষপাতিত্ব বা জেন্ডার বায়াস। বি হলো নৈতিকতাবাদী বা মোরালিস্টিক। সি হলো সঠিক দৃষ্টিভঙ্গি বা রাইট মাইন্ডেড। এবং ডি হলো নীতিসম্মত বা এথিক্যাল। কোনটা আনসার হবে বলো? দেখো, ছাত্ররা বেশি পারদর্শী ছাত্রীদের চেয়ে। এটা জেন্ডার স্টিরিওটাইপিক্যাল মতবাদেরই প্রকাশ। এবং জেন্ডার স্টিরিওটাইপিক্যাল মতবাদকে আমরা জেনারেলি এরই দুটো ভাগ পাচ্ছি, জেন্ডার বায়াস অ্যান্ড জেন্ডার প্রিজুডিস।
তাহলে এটা নিশ্চয়ই লিঙ্গ পক্ষপাতিত্ব বা জেন্ডার বায়াসড এই মানসিকতার প্রতিফলন, যে ছাত্ররা সবসময় বেশি পারদর্শী হবে ছাত্রীদের চেয়ে। পরের কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 17। প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষিকাকে নিয়োগ করা যুক্তিসঙ্গত কারণ কি? অপশনগুলো দেখো। এ অপশন বলছে নারী স্নেহশীলা ও ধৈর্যশীলা, যা এই স্তরের শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। বি হচ্ছে শিশু পরিচর্যায় নারীরা দক্ষ। সি হচ্ছে মাতৃস্নেহ নারীদের সহজাত বৈশিষ্ট্য, যা এই স্তরের শিশুদের শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য। তাহলে প্রাক প্রাথমিক মানে বাচ্চারা খুবই ছোট এবং প্রাথমিক শিক্ষা মানে বাচ্চারা খুব ছোট। তাহলে এক্ষেত্রে কিন্তু শিক্ষিকাকে নিয়োগ করা যুক্তিসঙ্গত বলেই দিয়েছে। কারণগুলো কি কি? তাহলে এক্ষেত্রে দেখো প্রত্যেকটাই কিন্তু এর কারণের মধ্যে পড়ছে। তাহলে আনসার কি হবে বলো? ডি নম্বর অপশন, উপরের সবগুলি। প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষিকা নিয়োগ করার কারণ নারীরা স্নেহশীলা হয়, ধৈর্যশীলা হয়। শিশু পরিচর্যায় নারীরা দক্ষ হয়। মাতৃস্নেহ নারীদের সহজাত বৈশিষ্ট্য হয়। তাহলে আদর করে কিন্তু বাচ্চাদের সব জিনিস শেখাতে পারেন। পরের কোশ্চেনে চলে আসে, দেখো শিক্ষক পাঠদানকালে অপশন দেখো কি কি দেওয়া আছে। বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। বি হলো বালকেরা সাধারণত বহির্মুখী হয়, তাই তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সি হলো বালিকারা সাধারণত অন্তর্মুখী হয়, তাই তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আর ডি হলো পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন। কোন অপশনটা কারেক্ট হবে বলো? দেখো শিক্ষক পাঠদান করছেন, সেখানে ছাত্র যেমন রয়েছে ছাত্রীরাও রয়েছে। প্রত্যেকের প্রতি কিন্তু শিক্ষকের সমান নজর দেওয়া প্রয়োজন। তাহলে এখানে আনসার দেখো বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না শিক্ষক তার পাঠদান কালে। তাহলে এখানে এ অপশন হলো কারেক্ট। পরের কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 20। নিচের কোনটি সঠিক নয়? তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলিতে নারীর প্রতি বঞ্চনার প্রমাণ হলো। অপশন দেখো কি কি দেওয়া আছে। নারীদের শিক্ষার হার কম, নিশ্চয়ই। প্রশাসনে নারীদের অংশগ্রহণ তাদের মোট সংখ্যার তুলনায় অনেক কম, এটাও ঠিক। রাজনৈতিক দিক থেকে সচেতনতার অভাব। আর ডি বলছে বড় সংখ্যায় নারী অপুষ্টিতে আক্রান্ত, এটাও ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের প্রতি যে বঞ্চনা তার প্রমাণ হলো, এটা নিশ্চয়ই বঞ্চনারই প্রমাণ যে শিক্ষার হার কম। প্রশাসনে অংশগ্রহণ নারীদের অনেক কম। অনেক নারী, খুব বেশি সংখ্যায় নারী গ্রামের দিকে দেখাই যায় যে নারীরা কিন্তু বেশিরভাগই অপুষ্টিতে আক্রান্ত হয়। তাহলে এগুলো তিনটেই ঠিক। তাহলে কোনটা সঠিক নয়? কোয়েশ্চেনটা দেখবে নিচের কোনটি সঠিক নয়? তাহলে আমরা বলতে পারি রাজনৈতিক দিক থেকে সচেতনতার অভাব। এটা নারীর প্রতি বঞ্চনা তেমন খুব গুরুত্বপূর্ণ প্রমাণ নয়। পরের কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 21। সমাজের অধিকাংশ ব্যক্তির মধ্যে নারী ও পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গি জনিত পার্থক্য হলো। অপশন দেখো কি কি দেওয়া আছে। নারী হলো নম্র, সহনশীল ও লাজুক, ধরেই নেওয়া হয় এগুলা। নারী গৃহকাজ করবে এবং পুরুষ বাইরের কাজে অর্থ উপার্জন করবে, বি অপশন, এটাও ধরে নেওয়া হয়। এগুলো সাধারণ দৃষ্টিভঙ্গি। সি হচ্ছে পুরুষ কর্তৃত্ব করবে, নারী নেতৃত্ব মেনে নেবে, এটাও প্রত্যেকটা পরিবারেই আশা করা হয় এখনো পর্যন্ত। ডি হচ্ছে উপরের সবগুলি। তাহলে কোন অপশনটা কারেক্ট বলো? সমাজের অধিকাংশ ব্যক্তি তাদের মধ্যে নারী ও পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য মধ্যে এগুলো সবগুলোই পড়ছে। তাহলে এখানে আনসার কি হবে? ডি, উপরের সবগুলি। পরের কোশ্চেনে চলে আসি, দেখো কোশ্চেন নাম্বার 22। পিতামাতা পুত্র ও কন্যাকে অপশন দেখো। এ নম্বর অপশন বলছে সমচোখে দেখবেন। বি হচ্ছে পুত্রের প্রতি অধিক নজর দেবেন, কারণ ভবিষ্যতে পুত্রই তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। সি হচ্ছে কন্যার বিবাহে অর্থের প্রয়োজন বলে অন্যান্য বিষয়ের পরিবর্তে অর্থ সঞ্চয়ের উপর অধিক নজর দেবেন। আর ডি হলো উপরের কোনোটিই নয়। বলো কোনটা কারেক্ট হবে? পিতামাতা পুত্র ও কন্যাকে সম চোখে দেখবেন। নিয়ম হচ্ছে যে পুত্র ও কন্যা দুজনের কারোর মধ্যেই কিন্তু এবিলিটির অভাব নেই, তাই তো? তাহলে তাদের সম চোখে দেখা উচিত বাবা মার। পরের কোশ্চেনে চলে আসি, 23। সমাজ সংগঠনে নারীর ভূমিকা। অপশন দেখো কি কি দেওয়া আছে। এ হলো পুরুষের সমান হওয়া উচিত, নারীর ভূমিকা পুরুষের সমান হওয়া উচিত সমাজ সংগঠনের ক্ষেত্রে। বি হচ্ছে নির্ভর করবে সামাজিক রীতিনীতি, বিশ্বাস, সংস্কার ইত্যাদিতে। সি হচ্ছে নির্ভর করবে জৈবিক লিঙ্গগত পার্থক্যের ভিত্তিতে। আর ডি হচ্ছে যুগ যুগ ব্যাপী যেমন চলে আসছে তা বজায় রাখা প্রয়োজন, অন্যথায় সামাজিক অস্থিরতা দেখা যাবে। তাহলে সাধারণভাবে এই সমস্ত জিনিসগুলোকেই আমাদের সমাজ বলছে, করছে এবং এতকাল ধরে চলেও আসছে। কিন্তু আসলে কি হওয়া উচিত? সমাজ সংগঠনে নারীর ভূমিকা পুরুষের সমান হওয়া উচিত। পুরুষ এবং নারীর মধ্যে কিন্তু ইকুয়ালিটি থাকা প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 24। সমাজে 4টি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে কোনটি
লিঙ্গগত ভূমিকা বা জেন্ডার রোল নির্ধারণে সক্রিয় নয়। দেখো অপশন কি কি বলেছে। এ হচ্ছে পরিবার, বি হলো বাজার, সি হলো বিদ্যালয়, ডি হলো সরকার। কোনটা আনসার হবে বলো? দেখো, লিঙ্গগত ভূমিকা বা জেন্ডার রোল নির্ধারণে সক্রিয় নয় কোনটা? বিদ্যালয়। বিদ্যালয়ে সবসময় চেষ্টা করা হয় যাতে এই জেন্ডার স্টেরিওটাইপ মতবাদ বা এই যে লিঙ্গগত পক্ষপাতিত্ব এটা ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত না হয়। তাহলে লিঙ্গগত ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে পরিবার, সমাজ এছাড়াও বিভিন্ন যে ক্ষেত্রগুলো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করলেও বিদ্যালয় কিন্তু জেন্ডার রোল নির্ধারণে কোনো মতেই সক্রিয় নয়। তাহলে এক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট হবে? সি অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 25, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের চেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ পুরুষেরা স্ত্রীদের চেয়ে বেশি শক্তিশালী, এই সাধারণ বিশ্বাসকে কি বলা হয়? দেখো অপশন কি কি দেওয়া আছে। এ হচ্ছে কুসংস্কার বা সুপারস্টিশন, লিঙ্গভিত্তিক সংস্কার বা ধারণা জেন্ডার প্রিজুডিস, সামাজিক রীতি আর সোশ্যাল নর্ম এবং বিশ্বাস বা ফেথ। কোন অপশনটা কারেক্ট হবে বলো? আমরা আলোচনা করলাম যে এই যে জেন্ডার প্রিজুডিস কাকে বলা হয় এজন্য কোনো প্রমাণের দরকার নেই। শুধুমাত্র আগের ধারণা বা সংস্কার তার ভিত্তিতেই কোনো একজনকে আমরা সুপিরিয়র আখ্যা দিই বা কোনো একটা দলকে বা কোনো ব্যক্তিকে আমরা ইনফিরিয়র বা নিম্নতর আখ্যা দিই। এখানে ধরেই নেওয়া হচ্ছে পুরুষেরা স্ত্রীদের চেয়ে বেশি শক্তিশালী। এই যে ধারণা বা বিশ্বাস এটাকে আমরা বলতে পারি জেন্ডার প্রিজুডিস বা লিঙ্গভিত্তিক সংস্কার বা ধারণা। পুরুষ স্ত্রীদের চেয়ে বেশি শক্তিশালী এই সাধারণ বিশ্বাসকে বলা হয় লিঙ্গভিত্তিক সংস্কার বা ধারণা বা এটাকে বলা হয় জেন্ডার প্রেজুডিস। পরের কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শিশুদের লিঙ্গভিত্তিক পক্ষপাত সংস্কার বা ধারণা যেটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপিং মতবাদ এবং লিঙ্গভিত্তিক ভূমিকা বা জেন্ডার রোল এর মধ্যে সামঞ্জস্যতা হ্রাস করার একটা কার্যকর কৌশল? জেন্ডার স্টিরিওটাইপিং মতবাদ এবং জেন্ডার রোল এর মধ্যে যে সামঞ্জস্য সেটাকে কমানোর একটা কার্যকর কৌশল কোনটা? অপশন দেখো। লিঙ্গভিত্তিক পক্ষপাতের উপর আলোচনা, লিঙ্গভিত্তিক ভূমিকার প্রাধান্য, লিঙ্গভিত্তিক পৃথক খেলার মাঠ আর লিঙ্গভিত্তিক পৃথক বসার ব্যবস্থা। তাহলে জেন্ডার রোলকে তো আরো বাড়াবে এই যে লিঙ্গভিত্তিক পৃথক বসার ব্যবস্থা, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। লিঙ্গভিত্তিক পৃথক খেলার মাঠ, এটাও আলাদাভাবে খেলাধুলা হবে, ছেলেদের আলাদা খেলার মাঠ, মেয়েদের আলাদা খেলার মাঠ। এটা কি করবে? এই সামঞ্জস্যতাকে কমাবে না, উপরন্তু বাড়াবে, তাই তো? তাহলে এখানে দেখো, লিঙ্গভিত্তিক ভূমিকার প্রাধান্য থাকলেও জেন্ডার রোল এবং জেন্ডার স্টিরিওটাইপিং এই মতবাদের মধ্যে সামঞ্জস্যতা বাড়বে, কমবে না। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? লিঙ্গভিত্তিক পক্ষপাতের উপর আলোচনা। যদি আমরা এই জেন্ডার বায়াস বা জেন্ডার স্টিরিওটাইপ এর উপর যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা কিছুটা কমতে পারে। তাহলে আনসার হচ্ছে এ। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 27, সমাজ পুরুষ ও নারীর ভূমিকা নির্ধারণ করে। এটা তো আমরা দেখলাম যে সমাজে এই পুরুষ বা নারীর ভূমিকা নির্ধারণ করে, তাই লিঙ্গ বা জেন্ডার এটাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাক্ট। এই বিবৃতিটি স্পষ্টভাবে প্রকাশ করে। অপশন দেখো কি কি দেওয়া আছে। এ বলছে বংশগত প্রতিভা বা হেরিডিটারি এন্ডোমেন্ট রূপে লিঙ্গ, স্বজ্ঞাত সংগঠক বা ইনটুইটিভ কনস্ট্রাক্ট রূপে লিঙ্গ, সামাজিক সংগঠক বা সোশ্যাল কনস্ট্রাক্ট রূপে লিঙ্গ, জেন্ডার অ্যাজ সোশ্যাল কনস্ট্রাক্ট, এবং অন্তর্নিহিত সংগঠক বা ইনহেরেন্ট কনস্ট্রাক্ট রূপে লিঙ্গ। কোনটাকে প্রকাশ করে? এটা আমরা দেখেই বুঝতে পারছি যে সমাজ পুরুষ ও নারীর ভূমিকা নির্ধারণ করে, এটা প্রকাশ করে সামাজিক সংগঠন রূপে লিঙ্গ বা জেন্ডার অ্যাজ সোশ্যাল কনস্ট্রাক্ট। পরের কোশ্চেনে চলে আসি, নিচের কোনটি সঠিক নয়? নারী বঞ্চনার কারণ হলো, দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে। এ হলো শিক্ষায় সমসুযোগের সুফল না পাওয়া, ঠিক। উপার্জনের স্বাধীনতার অভাব, এটাও ঠিক। দৈহিক দিক থেকে তারা দুর্বল, আর লিঙ্গগত পার্থক্য। কোনটা ঠিক হবে বলো? নারী বঞ্চনার কারণ কি? নারী বঞ্চনার কারণের মধ্যে আমরা এই তিনটেই পাই যে শিক্ষায় সমসুযোগের সুফল তারা পাচ্ছে না, উপার্জনের স্বাধীনতার অভাব রয়েছে এবং দৈহিক দিক থেকে তারা কিছুটা হলেও পুরুষদের থেকে দুর্বল। তাহলে সঠিক নয় কোনটা? লিঙ্গগত পার্থক্য এটা নারী বঞ্চনার কারণ, এটা কিন্তু কোনো মতেই সঠিক নয়। কোয়েশ্চেন নাম্বার 29-এ চলে আসি, কোন বয়সে শিশুদের মধ্যে লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টিটি প্রতিষ্ঠিত হয়? দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে। 2 বছর, 4 বছর, 6 বছর এবং 7 বছর। এখানে জেন্ডার আইডেন্টিটি ব্যাপারটা কি সেটা একটু আমরা জেনে নিই। দেখো, কোহেলবার্গ তার জেন্ডার কনসিস্টেন্সি যে থিওরি দিয়েছিলেন, অর্থাৎ লিঙ্গ পরিচয় গঠনের ক্ষেত্রে বিকাশের যে 3টে স্তরের কথা তিনি উল্লেখ করেছিলেন, সেখানে আমরা এই ওয়ার্ডগুলো পেয়েছিলাম যে জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার স্টেবিলিটি অ্যান্ড জেন্ডার কনসিস্টেন্সি। তাহলে জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় বলতে কি বোঝানো হয়?
যে ২ থেকে ৩ বছর বয়সে শিশুদের নিজের লিঙ্গ সম্পর্কে ধারণা গঠিত হয়। তারা নিজেরা বুঝতে পারে যে আমি ছেলে বা আমি মেয়ে। দে লেভেল দেমসেলভস অ্যাজ বয় অর গার্ল। এটাকে বলা হয় লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টিটি, যেটা ২ থেকে ৩ বছর বয়সে গঠিত হয়। তাহলে এখানে জেন্ডার আইডেন্টিটি প্রতিষ্ঠিত হয় কোন বয়সে? আনসার হবে এ ২ বছর। এবারে বাকি দুটো ওয়ার্ডও আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে লিঙ্গ স্থিতিশীলতা বা জেন্ডার স্টেবিলিটি। এটা কাকে বলে? ৪ থেকে ৫ বছর যখন বয়স হয় বাচ্চাদের, তখন তারা বুঝতে পারে যে ছেলে, সে ভবিষ্যতেও ছেলেই থাকবে। অর্থাৎ তার যে এই যে ছেলে বা লিঙ্গের কোনো পরিবর্তন কিন্তু ঘটবে না। এটাকেই বলা হয় জেন্ডার স্টেবিলিটি। Children understood they always have been and always will be a boy or a girl. তাহলে এটা হচ্ছে লিঙ্গ স্থিতিশীলতা। এবং লিঙ্গ সামঞ্জস্য বা জেন্ডার কনসিস্টেন্সি বলতে কি বোঝায়? ৬ থেকে ৭ বছর যখন বাচ্চাদের বয়স হয়, তখন তারা বুঝতে পারে যে তারা যদি অন্য লিঙ্গের মতন আচরণ করে বা পোশাক পরে বা চুলের স্টাইল করে, তাহলেও কিন্তু তাদের লিঙ্গ পরিবর্তন হবে না। অর্থাৎ লিঙ্গ একই থাকবে। এটাকেই বলা হয় লিঙ্গ সামঞ্জস্য বা জেন্ডার কনসিস্টেন্সি। এটা সম্পর্কে বলেছিলেন কোহেলবার্গ তার জেন্ডার কনসিস্টেন্সি থিওরিতে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল কোয়েশ্চেনটা, যে লিঙ্গ পরিচয় প্রতিষ্ঠিত হয় কোন বয়সে? না প্রায় ২ বছর বয়সে। পরের কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 30, এটাই আমাদের শেষ কোয়েশ্চেন আজকে। এখানে কোয়েশ্চেন কি বলেছে দেখো, শিশুরা বুঝতে পারে যে তারা অন্য লিঙ্গের আচরণ, পোশাক বা চুলের স্টাইল গ্রহণ করলেও তাদের লিঙ্গ পরিবর্তন হবে না। আমরা এক্ষুনি আলোচনা করলাম। শিশুদের এই বোধ হলো, অপশন দেখো কি কি বলেছে। এ হলো লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টিটি, বি হলো লিঙ্গ স্থিতিশীলতা বা জেন্ডার স্টেবিলিটি, সি হলো লিঙ্গ সামঞ্জস্য বা জেন্ডার কনসিস্টেন্সি, এবং ডি হলো লিঙ্গভিত্তিক পক্ষপাত, সংস্কার বা ধারণা, যেটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ। তাহলে এই যে শিশুরা অন্য লিঙ্গের আচরণ, পোশাক বা চুলের স্টাইল করলেও তাদের লিঙ্গ পরিবর্তন হবে না, এই বোধটাকে আমরা কি বলছি? লিঙ্গ সামঞ্জস্য বা জেন্ডার কনসিস্টেন্সি। তাহলে আশা করি তোমাদের এই যে জেন্ডার আর সোশ্যাল কনস্ট্রাক্ট এর যে কোয়েশ্চেন আনসার গুলো আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা দেখো যে কতটা বুঝতে পারলে, কি বুঝতে পারলে। তবে একটা কথা বলি যে এই কোয়েশ্চেন আনসার গুলো করার আগে যদি তোমরা চ্যাপ্টার সম্পর্কিত যে আলোচনা, জেন্ডার আর সোশ্যাল কনস্ট্রাক্ট বা সামাজিক সংগঠন রূপে লিঙ্গ, সেটা করে নাও, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার গুলো তোমাদের কাছে অনেক ইজি হবে। তোমরা খুব ভালোভাবে জিনিসটা সম্পর্কে বুঝতে পারবে। যাই হোক, সবসময় পজিটিভ থেকো, অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। এটা আমি প্রত্যেকবারই বলি। কারণ পজিটিভিটি আমাদের ভালো কিছু করার যেমন প্রেরণা যোগায়, সেরকম আমাদের খুব ভালো রাখে। তাই তো? যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করো। পাশে থেকো, ভালো থেকো। ধন্যবাদ।